মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে সকলে যে বীভৎস দৃশ্য দেখলে ভাষায় তা ঠিকমতো বর্ণনা করা অসম্ভব। মন্দিরের মেঝের উপরে অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে বিরাট এক অজগর সাপ। এত বড় অজগর দেখা যায় না বললেই হয়। লম্বায় সে হয়তো 30 ফুটের কম হবে না, এবং দেহও তার অসম্ভব রকম মোটা। কিন্তু এই ভয়াবহ দৃশ্য অধিকতর ভয়ঙ্কর হয়ে উঠেছে আর এক অভাবিত কারণে। অজগরের বিপুল কুণ্ডলীর ভিতরে প্রায় দীর্ঘ রহস্যযাত্রার আজ শেষ অধ্যায়। পদ্মরাগ বুদ্ধকে ঘিরে যে অদ্ভুত রহস্য, বিপদ আর রোমাঞ্চের জাল এতদিন ধরে জয়ন্ত ও মানিককে ঘিরে রেখেছিল, তার পর্দা আজ উঠতে চলেছে। কি সেই ভয়ঙ্কর জীব? কোথায় লুকিয়েছিল অমূল্য পদ্মরাগ বুদ্ধ? আর শেষ মুহূর্তে কি অপেক্ষা করছে আমাদের প্রিয় গোয়েন্দা জুটির জন্য? সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই রুদ্ধশ্বাস সমাপ্তি পর্বে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক পদ্মরাগ বুদ্ধের মহাসমাপ্তি। যদিও দূর থেকে অন্ধকারে কিছু দেখা গেল না, তবু সাহসী মানিককে অমনভাবে আর্তনাদ করে উঠতে দেখে সুন্দরবাবু তখনই বুঝে নিলেন যে ভয়ঙ্কর ভুতুড়ে কোনো ঘটনা ঘটেছে। মানিককে সাহায্য করবেন কি, তিনি নিজেই প্রায় মূর্ছিত হয়ে সেইখানে বসে পড়লেন। পালাবার শক্তি পর্যন্ত রইল না। অমলবাবুর অবস্থাও তথৈবচ। মানিক দেহের সমস্ত শক্তি দিয়ে নিজের হাতখানা ছিনিয়ে নেবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। যে হাতখানা এমন বজ্রমুষ্টিতে তার হাত চেপে ধরেছে, তা কিন্তু পাথরের নয়, রক্ত মাংসে গড়া মানুষের হাত। মানিক তাড়াতাড়ি বাঁ হাতে নিজের কোমরবন্ধ থেকে ধারালো ছুরিখানা বার করে ফেললে, এবং সঙ্গে সঙ্গে সুপরিচিত স্নিগ্ধ কণ্ঠে শোনা গেল, মানিক, ছুরি দিয়ে কি তুমি আমার হাতখানা কেটে ফেলতে চাও? বিষম বিস্ময়ে মানিক চেঁচিয়ে উঠল, জয়ন্ত! হ্যাঁ বন্ধু, আমি সেই পুরাতন জয়ন্তই, আপাতত জমালয়ের ফেরতা মানুষ। বলতে বলতে বুদ্ধমূর্তির পিছন থেকে সশরীরে সকলের চোখের সামনে বেরিয়ে এসে দাঁড়ালো হাস্যমুখে জয়ন্ত। অমলবাবু একেবারে থ হয়ে গেলেন। এ যে জয়ন্তের প্রেতাত্মা, সে সম্বন্ধে সুন্দরবাবুর কোনোই সন্দেহ রইল না। তিনি প্রায় কাঁদো কাঁদো মুখে দুই হাতে নিজের চোখ ঢেকে ফেললেন, কারণ তার পক্ষে এমন সচক্ষে প্রেত দর্শন অসম্ভব। মানিক বিস্ময়ে, আনন্দে ও উচ্ছ্বাসে প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললে, জয়, জয়, তুমি বেঁচে আছো? এক ভালো গণৎকার হাত দেখে বলেছিল আমার পরমায়ু 80 বৎসর। অসময় মরিনি বলে বিস্মিত হচ্ছ কেন ভাই? কিন্তু তোমার সে গুলিতে ছাঁদা টুপি, জমির উপরে 2 জায়গায় রক্তের দাগ, তোমার অন্তর্ধান, এসবের অর্থ কি? মানিক, এতদিন আমার সঙ্গে থেকেও তোমার পর্যবেক্ষণ শক্তি যে বাড়ল না, এই বড় দুর্ভাগ্যের কথা। জমির উপরে রক্তের দাগ আর ছ্যাঁদা টুপি দেখেই হাল ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি। তুমি আমার পায়ের মাপ জানো। যেখানে আমার টুপিটা পড়েছিল, সেখানে তুমি যদি আমার পদচিহ্ন পরীক্ষা করতে, তাহলে স্পষ্ট দেখতে যে আমি 2 পায়ে হেঁটে পাশের জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকেছি। আর যেখানে অনেকটা রক্ত ছিল, সেখানটা খুঁজলে তুমি আমার পায়ের দাগ দেখতেই পেতে না, কারণ সেখানে আমি একবারও যাইনি। তবে আমি যখন বাংলোর দিকে ফিরছিলুম, তখন শত্রুরা অতর্কিতে আমাকে আক্রমণ করে। প্রথমে বন্দুক ছুঁড়ে আমি তাদের একজনকে মাটিতে ফেলি বটে, কিন্তু পরমুহূর্তেই তাদের বন্দুকের একটা গুলি আমার টুপি ভেদ করে মাথার খানিকটা ছাল তুলে নিয়ে বেরিয়ে গেল। আমি তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য মাটিতে আছড়ে পড়ে চিরপুরাতন কৌশল অবলম্বন, অর্থাৎ মৃত্যুর ভান করলুম। তারপর 10-11 জন লোক আমার কাছে ছুটে এলো। আমার জামা হাতড়ে সেলাই করা পকেট কেটে সোনার চাকতিখানা বার করে নিলে। এমন সময় তোমাদের পায়ের শব্দ পেয়ে তারা তাদের মৃত বা আহত সঙ্গীটিকে মাটি থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। আমিও উঠে জঙ্গলের ভিতরে অদৃশ্য হলুম। কেন? আমি জানতুম তোমরা এই মন্দিরের দিকে আসবেই, আর শত্রুরা তোমাদের পিছু নেবে, কারণ চাবি তারা পায়নি। স্থির করলুম আমিও লুকিয়ে তাদের উপর পাহারা দেব, যাতে তারা তোমাদের অনিষ্ট করতে না পারে। তারা জানে আমি বেঁচে নেই, সুতরাং আমি যে তাদের পিছু নিয়েছি এই সন্দেহ তারা করবে না। তোমাদের সঙ্গে থাকলে আমার এ সুবিধা হতো না। আমিও জানতে পারতুম না যে রাত আঁধারে বনবাদারে বিপদ আসবে কোন দিক থেকে। এতক্ষণে বুঝলুম চ্যানের হাত থেকে কে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, ওঙ্কার ধামে চ্যান যখন তোমার গলা টিপে ধরে, আমি ছুটে গিয়ে বন্দুকের কুঁদোর বাড়ি তার মাথায় মারি। সে তখন ছোড়া বার করে আমাকে আক্রমণ করতে আসে।
আমি যুযুৎসুর এক প্যাঁচ কষতেই সে জমি আশ্রয় করলে, আর পড়বার সময় চ্যানের নিজের ধারালো ছোড়ায় তার বাঁ হাতের একটা আঙুল গেল উড়ে। সেই সময়ই তার কাছ থেকে সোনার চাকতিখানা আমি আবার কেড়ে নিই। চ্যান বেগতিক দেখে চম্পট দেয়। সোনার চাকতি তোমাদের দরকার হবে বুঝে সেখানে তোমার বুকের উপর রেখে আমিও অদৃশ্য হই। আমি জানতুম তোমাদের দলের কেউ না কেউ সেখানে দেখতে পাবেই। কিন্তু জয়ন্ত, তুমি কি অনাহারে আছো? মোটেই না, এখানকার নদী জলহীন আর গাছ ফলহীন নয়। হ্যাঁ, ভালো কথা। এইবার আমার একটা জিজ্ঞাসা আছে। সেই মাঠে শত্রুদের গতিরোধ করবার বুদ্ধি তোমাদের কার মাথায় প্রথমে আসে? প্রস্তাব করেছিল মামি, সমর্থন করেছিলেন সুন্দরবাবু। বাহ বাহ, চমৎকার! মানিক, তুমি যে চাল চেলেছ তা অতুলনীয়। এই এক চালেই তোমরা নিরাপদ হয়েছ। আমিও তারপরে তোমাদের চেয়েও দ্রুতপদে এগিয়ে এই মন্দিরে এসে গা ঢাকা দিয়েছিলুম। সুন্দরবাবু অপ্রসন্ন মুখে বললেন, বেশ করেছিলে, কিন্তু আমাদের ভয় দেখাচ্ছিলে কেন? মোটেই ভয় দেখায়নি। আপনার ছেলে মানুষই ভয় দেখে আমি হাসি চাপতে গিয়েও পারলুম না, আর তাই শুনে আপনি একেবারে ক্ষেপে গেলেন। খামোখা খেপিনি, পাথরের বুদ্ধ জ্যান্ত হলে কে না। মূর্তিটাই নড়বড়ে, কতকালের পুরনো ভাঙা মূর্তি, হাত দিলেই নড়ে। বিশ্বাস না হয় আপনিও একবার হাত দিয়ে ঠেলে দেখুন না। না, আমি হাত দিয়ে ঠেলে দেখতে চাই না, আমি এখান থেকে পালাতে চাই। সে কি, এখনই পালাবেন কোথায়? এখনো যে পদ্মরাগ বুদ্ধ লাভ হয়নি। হ্যাঁ, সে লাভের আশায় গয়া, সে নকশার কোনো মানে হয় না। এখন লাভে ব্যাং অপচয় ঠ্যাং করে আমাদের মুখ শুকিয়ে ঘরপানে ফিরতে হবে। সুন্দরবাবু, নকশার মানে আমি বুঝেছি বলেই কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি। অমলবাবু সবিস্ময়ে বললেন, নকশার মানে বুঝে আপনি এখানে এসেছেন? হ্যাঁ অমলবাবু, কলকাতাতেই যখন আমি আপনার মুখে শুনলুম যে নকশায় সিঁড়ি আছে অথচ বেদির গাবে কোনো সিঁড়ি আপনি দেখেননি, তখনই তার অর্থ বোঝবার চেষ্টা করেছিলুম। এখন দেখা যাক আমার আন্দাজ ঠিক কিনা। ও হে হাতি সিং, তোমরা লোকজন নিয়ে মন্দিরের ভেতরে এসো, বড় অন্ধকার, আগে আলোগুলো জ্বালো। হাতি সিং সদল বলে বাহির থেকে ভিতরে এলো। 4টে পেট্রোলের লণ্ঠন জ্বালা হলো। এই প্রাচীন মন্দির হয়তো রাত্রে কখনো এত উজ্জ্বল আলো দেখবার সৌভাগ্য লাভ করেনি। সুন্দরবাবু হাঁপ ছেড়ে বললেন, আহ, আলো দেখে ধরে প্রাণ এলো। এখন দেখছি বাইরেই অন্ধকার। আমি আর বাইরে পা বাড়াচ্ছি না। জয়ন্ত বললে, বেদিটা এখানে এসেই আমি দেখে নিয়েছি। মানিক, তুমি যদি বন্দুকের কুঁদো দিয়ে ঘা মেরে পরীক্ষা করতে, তাহলে বেদিটা যে ফাঁপা এটা বুঝতে তোমার কোনোই কষ্ট হতো না। হাতি সিং, তোমার লোকজনদের কুড়ুল নিয়ে এই বেদিটা ভেঙে ফেলতে বলো। হাতি সিংয়ের অনুচরেরা তখনই বেদি ধ্বংসে প্রবৃত্ত হল। অন্য সকলে বিপুল কৌতূহলে আগ্রহদীপ্ত চোখে তাদের কাণ্ড দেখতে লাগল। জয়ন্ত বললে, পাথরের বেদি যখন ফাঁপা তখন ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ঠং 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 কুড়ুলের পর কুড়ুলের ঘা। অতি নিস্তব্ধ মন্দির ঘন ঘন শব্দে পরিপূর্ণ হয়ে যেন গম গম করে উঠল। শব্দের চোটে সেই নড়বড়ে বুদ্ধমূর্তি আবার কাঁপতে শুরু করেছে দেখে সুন্দরবাবুর গায়ে কাঁটা দিলে। বেদিটা গাঁথা ছিল কয়েকখানা বড় বড় পাথর দিয়ে। এক একখানা পাথর সরানো হয় আর বেদি ফাঁকা হয়, কিন্তু অন্ধকার ভরা গর্ভ ক্রমেই বড় হয়ে উঠতে থাকে। জয়ন্ত বললে, ব্যাস, আর পাথর সরাতে হবে না। হাতি সিং, একটা লণ্ঠন উঁচু করে তুলে ধরো তো। হাতি সিং ভাঙা বেদির গর্তের উপরে একটা হাজারবাতি লণ্ঠন তুলে ধরলে। উঁকি মেরে দেখা গেল গর্তের ভিতর দিয়ে একসার পাথরের সিঁড়ি নিচের দিকে সোজা নেমে গিয়েছে। জয়ন্ত উৎফুল্ল কণ্ঠে বললে, এখন বুঝতে পারছো তো মানিক, যে রহস্য চোখে দেখা যায় না, সোনার চাকতির নকশা তাই এঁকে রেখেছে। আমি গোড়াতে এটা বুঝতে পেরেছিলুম। নকশা যদি বাজে হতো তাহলে অত সাবধানে, অত গোপনে, অত যত্ন করে বুদ্ধমূর্তির মধ্যে রক্ষা করা হতো না। পদ্মরাগ বুদ্ধকে যদি প্রণাম করতে চাও তাহলে আমার সঙ্গে এই সিঁড়ি দিয়ে নিচে নামবে চলো। অমরবাবু অভিভূত কণ্ঠে বললেন, জয়ন্তবাবু, আশ্চর্য আপনার বুদ্ধি। জয়ন্ত বললে, বুদ্ধি হচ্ছে স্বাভাবিক, তা আশ্চর্য নয়। সব মানুষ যে তা ব্যবহার করতে পারে না, এইটাই হচ্ছে আশ্চর্য। সুন্দরবাবু খুঁতখুঁত করতে করতে বললেন, তাই তো, এই যে আবার নূতন বিপদ দেখছি। এই পাতালের ভিতরে ঢুকলে আবার বেরোতে পারবো তো? ওখানে কোন ভয়ঙ্কর ওঁত পেতে আছে কে তা জানে। মানিক বললে,
তাহলে আমরা নিচে নামি, আপনি এখানে বসে বিশ্রাম করুন। সুন্দরবাবু বললেন, একলা? বাপরে, তাও কি হয়? পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকবো, যা থাকে কপালে। হুম। জয়ন্ত বললে, আমাদের সঙ্গে 8টা পেট্রোলের লণ্ঠন আছে, সবগুলি জেলে ফেলো। পাতালের অন্ধকারে যত আলো তত ভালো। সামনে, মাঝখানে, পিছনে প্রদীপ্ত লণ্ঠন নিয়ে সকলে একে একে সেই নিম্নগামী সোপান শ্রেণী দিয়ে নামতে লাগল। পরে পরে 20টি ধাপ নেমে সিঁড়ি শেষ হলো। তারপর দেখা গেল একটি সমতল পথ সোজা এগিয়ে দূরে অন্ধকারের ভিতরে হারিয়ে গিয়েছে। পথটাও পাথরে বাঁধানো এবং নিতান্ত অপ্রশস্ত নয়। 3জন লোক পাশাপাশি চলতে পারে। গুহাপথের সেই যুগে যুগে সঞ্চিত নিবিড় তিমির সহসা আজ আলোকের আঘাতে যেন মৌন চিৎকারে আর্তনাদ করে পায়ে পায়ে দূরে সরে যেতে লাগল সভয়ে। সেখানকার বহুকালব্যাপী নিদ্রিত স্তব্ধতাও আজ এতগুলো আধুনিক জুতোর খটখট শব্দে যেন অত্যন্ত যাতনায় ধরফর করতে করতে মরে গেল। সুন্দরবাবু সংকুচিত সন্দেহে গুহাপথের বদ্ধ হাওয়া সশব্দে শুঁকতে শুঁকতে বললেন, আলিপুরের চিড়িয়াখানায় গিয়ে যে গন্ধ পাই, এখানেও আমি যেন সেই রকম দুর্গন্ধই পাচ্ছি। অমলবাবু বললেন, এই গুহাপথ কতকাল বন্ধ আছে তা কে জানে, হয়তো আপনি বিষাক্ত বাষ্পের গন্ধ পাচ্ছেন। এ বাষ্প টাষ্পর গন্ধ নয়। মানিক বললে, তাহলে এটা বোধহয় ভূতের গায়ের দুর্গন্ধ। সুন্দরবাবু চটে বললেন, ঠাট্টা করো না মানিক, ওরকম ঠাট্টা আমি পছন্দ করি না। এখানে যে ভূত নেই তা কি করে জানলে? ভূতের পক্ষে এটা হচ্ছে অতি মনোরম স্থান। আলো নেই, হাওয়া নেই, শব্দ নেই, এখানে থাকবে না তো ভূত কোথায় থাকবে? মানিক আবার টিপ্পনি কাটলে, কেন? আপনার মাথার ভিতরে? আপনার মাথাটি হচ্ছে ভূতের স্বদেশ, ওখানে নিত্য নতুন ভূতের জন্ম হয়। জয়ন্ত সর্বাগ্রে যাচ্ছিল। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে গম্ভীর স্বরে বললে, সাবধান, কেউ আর এগিয়েও না। প্রত্যেকেই সচমকে থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কেবল সুন্দরবাবু পায়ে পায়ে পিছু হটতে লাগলেন এবং একেবারে সকলের পিছনে না গিয়ে আর থামলেন না। মানিক বললে, কি ব্যাপার জয়? কিরকম একটা শব্দ শোনা যাচ্ছে। মানিক কান পেতে শুনতে লাগল। হ্যাঁ, একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে বটে, কেবল অদ্ভুত নয়, ভয়াবহ। ও কিসের শব্দ জয়? ঠিক বুঝতে পারছি না। পাথরের উপর দিয়ে কারা যেন অনেকগুলো বস্তা টেনে নিয়ে যাচ্ছে। না, যাচ্ছে নয়, টানতে টানতে আমাদের দিকেই এগিয়ে আসছে। সুন্দরবাবু মাথার ঘাম মুছতে মুছতে কাতরভাবে মনে মনে বললেন, ভগবান, এই ডান পিটে ছোড়াগুলোর সঙ্গে এদেশে এসে কি ভুলই করেছি, আর কি দেশে ফিরতে পারবো? একটা অজ্ঞাত অপার্থিব বিপদের আশঙ্কায় সকলের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। এতকালের বন্ধ আলোহারা বায়ুহারা সুড়ঙ্গপথ, সমাধির চেয়েও যা সুরক্ষিত ও সুদুর্গম, তার মধ্যে বস্তা টেনে শব্দের সৃষ্টি করছে কে বা কারা? আর এদিকেই বা এগিয়ে আসছে কেন? যার মধ্যে জীবন্ত জীবের আবির্ভাব অসম্ভব, সেখানে এই কি অভাবিত ব্যাপার? জয়ন্ত চুপি চুপি বললে, মানিক, ব্যাপার বড় সুবিধার নয়, বন্দুক তৈরি রাখো। সুড়ঙ্গপথের ভিতরে তার চুপি চুপি কথাই শোনালো চিৎকারের মতো। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, বন্দুকই তৈরি রাখবো বটে। এই পাতালপুরে কোন কুম্ভকর্ণের ব্যাটা কত শত বৎসর ধরে ঘুমিয়েছিল, মজার মজার স্বপ্ন দেখে আরাম করছিল, এখন অসময়ে এখানে অনধিকার প্রবেশ করে আমরা তার ঘুম ভাঙিয়ে দিলাম। বন্দুক ছুঁড়ে করবে কি? বন্দুকের গুলিও তো হজমি গুলির মতো কপ কপ করে গেলে ফেলবে। জয়ন্ত ও মানিক কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। বস্তা টানার মতো শব্দ ক্রমেই বেড়ে উঠেছে। সেই সঙ্গে আরও একটা বেয়ারা আওয়াজ শোনা যেতে লাগল। কে যেন মাটির উপরে দুমদুম করে খুব ভারী ভারী জিনিস আছড়ে ফেলছে অত্যন্ত অধীরভাবে। জয়ন্ত এসব শব্দের হদিশ খুঁজে পেলে না। এই যেন কার আস্ফালনের শব্দ। অমলবাবু রুদ্ধশ্বাসে বললেন, জয়ন্তবাবু, সেকালে গুপ্তধন রক্ষা করবার জন্য জক রাখা হতো বলে প্রবাদ শুনেছি, তা কি তবে সত্য? যে আসছে সে কি জক? জয়ন্ত বললে, পদ্মরাগ বুদ্ধ হচ্ছেন অহিংসার দেবতা। এখানে জক রাখা মানে একটি জীবের প্রাণবধ করা। কোনো বৌদ্ধ পুরোহিত সে মহাপাপ করতে পারে না। জকের কথা সত্য কিনা জানি না, সত্য না হয় সম্ভব, তবে সত্য হলেও এখানে জক কেউ রাখেনি। তবে
ও কে আসছে? ভগবান জানেন। এইবার ভীষণ একটা গর্জন শোনা গেল। বদ্ধ সুড়ঙ্গের আবহাওয়া বিকৃত হয়ে সেই ভয়াবহ ধ্বনি এমন অদ্ভুত শোনালো যে সেটা কিসের গর্জন কিছুই বোঝা গেল না। সুন্দরবাবু হাল ছেড়ে হাঁপাতে হাঁপাতে বললেন, হুম, ক্রমাগত চমকে চমকে আজ মরা পড়ব নাকি? আমার আর সহ্য হচ্ছে না। চললুম আমি উপরে। এর চেয়ে উপরের অন্ধকারে বসে ভয় পাওয়া ভালো। বনের বাঘ ভাল্লুকের পেটে যাওয়া ভালো। তিনি সুড়ঙ্গমুখের দিকে চোঁচা দৌড় মারলেন। সুড়ঙ্গ পথের অনেক দূরে যেখানকার নিরেট অন্ধকারের গায়ে থেকে লণ্ঠনের আলো ব্যর্থ হয়ে যাচ্ছে, সেইখানে ফুটে উঠল বিদ্যুৎ খণ্ডের মতো দুটো জ্বলন্ত চক্ষু। সে বিচিত্র চোখ নিষ্পলক, তার আগুন একবারও নিভছে না। জয়ন্ত বললে, আজ আর গোয়ার্তুমি করা নয় মানিক, আজ আমাদের ফিরতেই হবে। এখনো সময় আছে। সকলে মিলে পরামর্শ করে কাল সকালে আবার ফিরে আসা যাবে। চলো, আমরা বাইরে যাই। কিন্তু ওসব কিসের শব্দ? ও কার গর্জন? ও কার চোখ? কিছুই তো বোঝা গেল না। বুঝতে গেলে প্রাণ দিতে হয়। শিগগিরই উপরে চলো। সকলে দ্রুতপদে উপরে উঠে দেখলে ভাঙা বেদির গায়ে হেলান দিয়ে মরার মতো হলদে মুখে সুন্দরবাবু চুপ করে বসে আছেন। মানিক বললেন, সুন্দরবাবু, আজ আপনারই জয় জয়কার। পলায়নে আপনি হয়েছেন আমাদের পথপ্রদর্শক। সুন্দরবাবুর তখন উত্তর দেবারও শক্তি ছিল না। জয়ন্ত বললে, আমাদের এখানে থাকাও নিরাপদ নয়। সুড়ঙ্গের মুখ খোলা, দবদবে চোখ দিয়ে যে আমাদের দেখছে সে এখানেও খুঁজতে আসতে পারে। চলো, আমরা মন্দিরের পিছনে বনের ভিতরে যাই। আজকের রাতটা গাছের উপরে উঠেই কাটাতে হবে। অমরবাবু বললেন, তার চেয়ে পাথরগুলো আবার যথাস্থানে রেখে গর্ত আবার বন্ধ করে দিলে হয় না? না, পাথর তো এখন আর গেঁথে দেওয়া সম্ভব নয়। সুড়ঙ্গে যার সাড়া পেয়েছি তার আকার নিশ্চয়ই অসাধারণ। এই আলগা পাথরগুলো তার এক ধাক্কায় হুড়মুড় করে ঠিকরে পড়বে। সুন্দরবাবু এতক্ষণে ভাষা পেয়ে বললেন, জয়ন্তের প্রস্তাবে যুক্তিসঙ্গত। পথ খোলা পেলে ও দানবটা হয়তো গর্ত ছেড়ে বাইরে বেরিয়ে যেতেও পারে। জয়ন্ত বললে, ভগবান করুন আপনার অনুমানই যেন সত্য হয়। ও পাপ বিদেয় হলে তো সব ল্যাঠা চুকে যায়। সুড়ঙ্গের গর্ত ভেদ করে আবার একটা বুকের রক্ত ঠান্ডা করা গভীর গর্জন বাইরে ছুটে এলো। সে গর্জনের সঙ্গে জড়ানো রয়েছে যেন ভীষণ ক্রোধ ও বিপুল ক্ষুধার ভাব, যেন আসন্ন মৃত্যুর গর্জন। শুনলেই বুকের ভিতরে জীবনের স্পন্দন স্তম্ভিত হয়ে যায়। জয়ন্ত সচকিত কণ্ঠে বললে, সে আসছে, সে আসছে, তোলো সব তল্পিতল্পা, ছোট বনের দিকে। রাত তখন বেশি নয়, কিন্তু এরই মধ্যে বনবাসিনী নিশিথিনীর নিদুটি মন্ত্রে চতুর্দিকে নির্জনতা যেন আচ্ছন্ন হয়ে পড়েছে। আকাশে চাঁদ নেই। অন্ধকারের সাম্রাজ্য আজ অপ্রতিহত। বাতাস যেন কাঁদতে কাঁদতে বয়ে আনছে দূর বনের আর্তধ্বনি। মন্দিরের পিছনে একটি ছোট মাঠ, তারপর আবার অরণ্য। সেদিকে এগুতে এগুতে জয়ন্ত বললে, মানিক, ভাগ্যিস বুদ্ধি করে সঙ্গে বিষাক্ত বাষ্পের বোমা এনেছিলুম। কেন বলো দেখি? কাল সকালে সুড়ঙ্গের মধ্যেই বোমা ছুঁড়ে দেখব কোনো ফল হয় কি না। যদি ফল না হয়? যদি ওটা কোনো জীব না হয়? মানে? ওটা কোনো ভৌতিক কাণ্ড হওয়া কি অসম্ভব? মানিক, শেষটা তুমিও কি সুন্দরবাবুর দলে ভিড়তে চাও? ওই সুড়ঙ্গের মধ্যে পৃথিবীর কোনো জীব বাঁচতে পারে? না পারাই স্বাভাবিক, কিন্তু ও যে পেরেছে, হয়তো তারও এমন কোনো স্বাভাবিক কারণ আছে যা আমাদের অজানা। ভূতের কথা মনেও এনো না মানিক। ভূতের গল্প পড়তে ভালো লাগে, কারণ অসম্ভবের দিকে মানুষের টান থাকে, কিন্তু ভূত নেই। বোধহয় তখন শেষ রাত। আকাশে চাঁদের আভা জেগেছে মাত্র। গাছের উপরে সকলে বসেছিল অর্ধনিদ্রিত ও অর্ধজাগ্রত অবস্থায়, কিন্তু তা সত্ত্বেও সুন্দরবাবুর নাসিকায় রাত্রির স্তব্ধতা দূর করবার জন্যে কম চেষ্টা করছিল না। এমনকি মানিকের মত হচ্ছে, তার নাকের ডাকাডাকিতে ভয় পেয়ে সে গাছের সব পাখি ও বানর তো দূরের কথা, এমনকি ভূতপেতনিরাও নাকি অন্য গাছের সন্ধানে পালিয়ে গিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে। আচম্বিতে উপরি উপরি দুবার বন্দুকের শব্দে সকলে তন্দ্রা গেল ছুটে। সুন্দরবাবু বেজায় চমকে বিনা বাক্য ব্যয় ঝুপ করে ডাল থেকে পড়ে গেলেন। কিন্তু তিনি বিলক্ষণ হুঁশিয়ার ব্যক্তি বলে ধরাতলে অবতীর্ণ হবার আগেই খপ করে আর একটা ডাল ধরে ফেলে শূন্যে দুলতে ও ঝুলতে লাগলেন। রাতের মর্ম ভেদ করে নানা কণ্ঠের চিৎকার ও আর্তনাদ দূর থেকে ভেসে এলো। কারা যেন ভয়ানক আতঙ্কে চিৎকার করছে,
এবং দারুণ যাতনায় কাঁদছে। জয়, জয়! কি মানিক, শুনেছ? হুম। আমাদের এখন কি করা উচিত? চুপ করে এখানে বসে থাকা উচিত। এই অরণ্য এখন মৃত্যুর রাজ্য। নিচে নামলেই মরব। কিন্তু ও কিসের গোলমাল? কাল সকালে বুঝতে পারবো। এখন আর কথা কইও না। কথা কইলেই হয়তো বিপদকে ডেকে আনা হবে। নিচের ডাল থেকে করুণ স্বরে শোনা গেল, হুম, কিন্তু আমার যে কথা কইতেই হবে। গাছের ডাল ধরে আমি ঝুলছি। তোমরা সাহায্য না করলে আমি আর বেশিক্ষণ পারবো না। অমলবাবুর সঙ্গে মানিক কোনো রকমে ডাল বেয়ে সুন্দরবাবুর কাছে অর্থাৎ মাথার উপর গিয়ে হাজির হলো। মানিক বললে, বৈজ্ঞানিকের মতে আমাদের পূর্বপুরুষরা গাছের ডাল ধরে ঝুলতে পারতেন। সে অভ্যাস ভুলে গিয়ে আপনি ভালো করেননি সুন্দরবাবু। ডাল ধরে ঝুলতে ঝুলতে সুন্দরবাবু বললেন, মানিক, তোমার ঠাট্টা শুনলে অঙ্গ জ্বলে যায়। নাও, এখন আমাকে টেনে তুলবে না বচন শোনাবে? উপর থেকে জয়ন্তের বিরক্ত ও গম্ভীর স্বর শোনা গেল, ফের কথা কয়। দূরের কোনো গোলমাল আর শোনা যায় না। শব্দগুলো যেন স্তব্ধতা সাগরের মধ্যে কয়েকখণ্ড ইষ্টকের মতো পড়েই ডুবে কোথায় তলিয়ে গেল। এখন শুধু কালো রাত করছে থমথম, মুখর ঝিল্লি করছে ঝিমঝিম, বনের গাছ করছে মর্মর, এবং ম্লান খণ্ড চাঁদ নিবু নিবু চোখে করছে উষার কোলে মৃত্যুর অপেক্ষা। গাছে গাছে পাখির দল বনভূমির সবুজ জগতে দিকে দিকে উচ্ছ্বসিত আনন্দ রটিয়ে দিলে। জাগো লতা পাতা, জাগো ফল ফুল, জাগো অলি প্রজাপতি। পূর্বের শোভাযাত্রা দিবারানীর সোনার মুকুট দেখা দিয়েছে। জাগো সবাই। সকালের প্রথম আলো কি শান্তিময়, সকালের নতুন বাতাস কি মিষ্টি। এই পৃথিবীতে কখনো যে কালো কুৎসিত ভয়াময় রাত ছিল তার কথা যেন মনেও পড়ে না। সকলে একে একে গাছ ছেড়ে আবার মাটি মায়ের কোল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলে। সুন্দরবাবু বললেন, আগে স্টোভে চড়িয়ে দাও চায়ের কেটলি। কি জানি বাবা, যে জায়গায় যাচ্ছি জীবনে হয়তো আর চা খেতে হবে না। ওহে, এয়ারটাইট টিনে তোমরা রসগোল্লা আর সন্দেশ এনেছিলে না? ক্ষমা ঘৃণা করে গোটা 10-12 আমার দিকে ছুঁড়ে মেরো। জয়ন্ত বললে, ঠিক কথা, আমি সুন্দরবাবুকে সমর্থন করি। ভালো ব্রেকফাস্ট মানুষের সাহস আর শক্তিকে দুগুণ করে তোলে। মানিক, নিয়ে এসো রসগোল্লা সন্দেশের টিন। জয়ন্তের কাঁধে হাত রেখে সুন্দরবাবু বললেন, জয়ন্ত ভায়া, এই জন্যেই তো তোমার সঙ্গে আমার বেশি ভাব। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার মতো মনের মানুষ দুর্লভ। প্রাতরাশ শেষ করে সকলে আবার ভাঙা মন্দিরের দিকে অগ্রসর হলো। সুন্দরবাবু আকাশ বাতাস কাঁপিয়ে বার কয়েক দুর্গা দুর্গা বলে চেঁচিয়ে নিলেন। মানিক বললে, সুন্দরবাবু, শ্রী দুর্গার কান দুটি কালা নয়, অমন বিকট স্বরে না চেঁচালেও তিনি শুনতে পাবেন। সুন্দরবাবু বললেন, এই ঠাট্টা শুরু হলো তো। আচ্ছা মানিক, তুমি আমার পিছনে এত লাগো কেন বলো দেখি? মানিক মুচকি হেসে বললে, আপনাকে বেশি ভালোবাসি কি না? জয়ন্ত তার প্রিয় বাঁশির বাঁশিটি বার করেছে এবং ভৈরবী রাগিনীর লীলায় প্রভাতকে আরও সুন্দর করে তুলে মাঠের উপর দিয়ে সবার আগে এগিয়ে চলেছে। মাঠে ফুটেছে অজস্র ঘাসের ফুল, কেউ সাদা কেউ হলদে। আশেপাশে ঘুরে ফিরে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে খুব ছোট জাতের একরকম প্রজাপতি। মাঝে মাঝে তাদের কাছে বাহাদুরি নেবার মতলবে গঙ্গা ফড়িং হাই জাম্পের নানা কায়দা দেখাচ্ছে। মাঠ পার হয়ে বাঁশি বাজাতে বাজাতে জয়ন্ত মন্দিরের দরজার উপরে উঠল। বাঁশিতে বাজছিল তখন কোনো গানের অন্তরা, কিন্তু হঠাৎ তার সুর বোবা হয়ে গেল একেবারে। মানিক দূর থেকে লক্ষ্য করলে জয়ন্ত বাঁশিটি তাড়াতাড়ি পকেটে পুরে পিঠে বাঁধা বন্দুকটি নামিয়ে নিলে। দেখে সে ঝড়ের বেগে ছুটল। সুন্দরবাবু বুঝলেন আবার কোনো অঘটন ঘটেছে। একটা দুঃখের নিঃশ্বাস ফেলে সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরাও ছুটে এসো, বলেই তিনি দৌড়াতে লাগলেন। অমলবাবু একান্ত নাচারের মতন বললেন, হে ভগবান, আবার কি হলো, আর যে পারি না। মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে সকলে যে বীভৎস দৃশ্য দেখলে ভাষায় তা ঠিকমতো বর্ণনা করা অসম্ভব। মন্দিরের মেঝের উপরে অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে বিরাট এক অজগর সাপ। এত বড় অজগর দেখা যায় না বললেই হয়। লম্বায় সে হয়তো 30 ফুটের কম হবে না, এবং দেহও তার অসম্ভব রকম মোটা। কিন্তু এই ভয়াবহ দৃশ্য অধিকতর ভয়ঙ্কর হয়ে উঠেছে আর এক অভাবিত কারণে।
অজগরের বিপুল কুণ্ডলীর ভিতরে প্রায় রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়েছে দুটো মানুষের মৃতদেহ। তৃতীয় একটি দেহ অজগরের ল্যাজের কাছে মেঝের উপরে হাত পা ছড়িয়ে আড়ষ্ট হয়ে আছে। তার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং তার পাশে পড়ে আছে একটা ভাঙা বন্দুক। অজগরটাও বেঁচে নেই, তারও মাথা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। মন্দিরের ভিতরে যেদিকে তাকানো যায় সেই দিকেই রক্ত আর রক্ত। কোথাও পড়ে আছে চাপ চাপ রক্ত, কোথাও আঁকা বাঁকা রক্তের ধারা। রক্তের ফিনকি মন্দিরের দেওয়ালেও গিয়ে লেগেছে। এত রক্ত অমলবাবু এক জায়গায় কখনো দেখেননি। তার মাথা ঘুরে গেল। প্রায় অজ্ঞানের মতো তিনি ধপাস করে বসে পড়লেন। অনেকক্ষণ স্তম্ভিতের মতন দাঁড়িয়ে থাকবার পর জয়ন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললে, তাহলে কাল আমরা এই অভাগাদেরই আর্তনাদ শুনেছিলুম। মানিক বললে, তাছাড়া আর কি? সুন্দরবাবু বললেন, কিন্তু এরা কারা? জয়ন্ত বললে, বুঝতে পারছেন না? এরা যে আমাদেরই বন্ধু। আপনাদের গুলি খেয়েও এদের আশ মেটেনি। পদ্মরাগ বুদ্ধের উপরে এদের এত ভক্তি যে আমরা কি করছি দেখবার জন্যে রাত্রে মন্দিরে এসে ঢুকেছিল। অমরবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, আমি চ্যান আর ইনকে চিনতে পেরেছি। বন্দুকের পাশের লোকটা হচ্ছে ইন, আর অজগরের কুণ্ডলীর ভিতরে মুখ খিঁচিয়ে রয়েছে চ্যান। অন্য লোকটাকে চিনি না। জয়ন্ত বললে, সমস্ত ব্যাপারটাই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সাপ কখনো গর্ত খোঁড়ে না, অন্য জীবের খোঁড়া গর্তে সে আশ্রয় নেয়। কোনো জন্তু উপর থেকে গর্ত খুঁড়ে পদ্মরাগ বুদ্ধের সুরঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। অজগর মহাপ্রভু সেই গর্ত দিয়ে ভিতরে ঢুকে তার ফলার করেন, আর তারপর থেকে মনের সুখে সুরঙ্গেই বাস করতে থাকেন। কাল রাত্রে উনিই আমাদের ফলার করবার চেষ্টায় ছিলেন, কিন্তু আমরা আত্মত্যাগে রাজি না হওয়াতে উনি বেরিয়ে এসে আমাদের অভদ্রতায় অত্যন্ত বিরক্ত আর ক্রুদ্ধ হয়ে মন্দিরের ভিতরেই বেরিয়ে বেড়াচ্ছিলেন, বা কোনো কোণ বেছে নিয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়েছিলেন। তারপর তখন চ্যান আর ইন কোম্পানির রঙ্গালয়ে প্রবেশ। তাদের চোখ তখন আমাদের জন্যেই ব্যস্ত। অজগরকে তারা দেখতে পায়নি, কিন্তু অজগর তাদের দেখেই আক্রমণ করলে। চ্যান আর তার একজন সঙ্গী প্রথম আক্রমণেই তার কুণ্ডলীর ভিতর ধরা পড়ল। ইনের হাতে ছিল বন্দুক। সে অব্যর্থ লক্ষ্যে অজগরের মাথা টিপ করে দুবার বন্দুক ছুড়লে। সঙ্গে সঙ্গে অজগরের বিষম ল্যাজের ঝাপটায় তার মাথা আর হাতের বন্দুক গেল গড়িয়ে। বাকি যারা ছিল তারা করলে সবেগে পলায়ন। ব্যাপারটা বোধ হয় অনেকটা এই রকমই হয়েছিল, অর্থাৎ আমাদের মানুষ শত্রুর দল নিজেরাই আত্মবলি দিয়ে আমাদের অজগর শত্রুকে বধ করে আমাদের পথ সাফ করে দিয়েছে। ভগবানকেও ধন্যবাদ, চ্যান আর ইন কোম্পানিকেও ধন্যবাদ। আর ধন্যবাদ দিই পদ্মরাগ বুদ্ধদেবকে। তিনি সত্যই যদি থাকেন তবে আমাদের হস্তগত হলে তিনি বোধ করি খুশি হবেন। সুন্দরবাবু এতক্ষণ পরে ভরসা করে মন্দিরের ভিতরে এগিয়ে গিয়ে বললেন, ব্যাটা অজগর, তুমি আমাদের জলযোগ করবার ফিকিরে ছিলে বটে। বলেই তিনি মৃত অজগরের কুণ্ডলীর উপরে বন্দুক দিয়ে একটা আঘাত করলেন, এবং যেমন আঘাত করা অমনি সঙ্গে সঙ্গে অজগরের মৃতদেহটা কুণ্ডলী পাকিয়ে লাফিয়ে উঠল। সুন্দরবাবু মৃত অজগরের এমন কল্পনাতীত ব্যবহার আশা করেননি। তিনি ভয়ানক ভোরকে হঠাৎ পিছিয়ে আসতে গিয়ে টাল সামলাতে না পেরে মস্ত ব্যাম্পীরের মতো আশ্চর্য এক ডিগবাজি খেয়ে মেঝের উপরে সশব্দে আছাড় খেয়ে পড়লেন এবং ষাঁড়ের মতো স্বরে চেঁচিয়ে উঠলেন, ওরে বাবারে, অজগরটা এখনো জ্যান্ত আছে যে রে, আমার প্রাণ গেল রে। জয়ন্ত তাড়াতাড়ি সুন্দরবাবুকে অতি অনায়াসে মাটি থেকে শূন্যে তুলে নিয়ে সরে এলো এবং তাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলে। অজগরের দেহটা তখন ফুলে ফুলে উঠছে এবং কুণ্ডলীর পর কুণ্ডলী পাকাচ্ছে। সুন্দরবাবু মহাভয়ে আর একবার সেই দিকে তাকিয়েই বেগে পলায়ন করতে উদ্যত হলেন, কিন্তু জয়ন্ত হাত ধরে তাকে টেনে রাখলে। সুন্দরবাবু পাগলের মতন বলে উঠলেন, আমাকে ছেড়ে দাও জয়ন্ত, আমাকে ছেড়ে দাও, আমি অজগরের খোরাক হতে চাই না। জয়ন্ত হেসে বললে, সুন্দরবাবু শান্ত হন। শান্ত হব? জ্যান্ত অজগরের সামনে শান্ত হব? ভয় নেই সুন্দরবাবু, অজগরের প্রাণ না থাকলেও তার দেহ ঘন্টার পর ঘন্টা ধরে নড়ে চড়ে, কুণ্ডলী পাকায়। অবশ্য তখনও ওই কুণ্ডলীর ভিতরে গিয়ে ঢুকলে কোনো জীবেরই রক্ষা নেই, কিন্তু সে আর তেড়ে এসে কারুকে ধরতে পারে না। সুন্দরবাবু দুই চক্ষু বিস্ফারিত করে অজগরটার দিকে তাকিয়ে বললেন, বটে বটে বটে, তাহলে আমি আর পালাবো না, কিন্তু আমার ভয়ানক লেগেছে। আমি ডিগবাজি খেয়ে পাথরের মেঝের উপর আছাড় খেয়েছি। ওহ!
জয়ন্ত একপাশ দিয়ে এগিয়ে ভাঙা বেদির সুড়ঙ্গ মুখের কাছে গিয়ে প্রসন্ন কণ্ঠে বললে, এখন দূরে যাক সমস্ত দুঃস্বপ্ন, চোখের সামনে জেগে উঠুক পদ্মরাগ বুদ্ধের প্রতিমা। হাতি সিং, সকালেই আবার জ্বালো রাতের আলো, কেননা পাতালে দিনও নেই রাতও নেই, আছে শুধু রন্ধ্রহীন অন্ধকার। হাতি সিংয়ের লোকজনেরা আলো জ্বাললে সকলে আবার পাতালপুরি সোপান দিয়ে নিচে নামতে লাগলো। সঙ্গে সঙ্গে রবি করজ্জ্বল প্রভাতের সমস্ত রং আর সুর আর গন্ধের সঙ্গে ঘটল বিচ্ছেদ। সুরঙ্গের সুদূর অন্ধকারের পানে তাকিয়ে সুন্দরবাবুর কানে কানে মানিক বললে, আচ্ছা, অজগরের বিধবা বউ যদি ওখানে থাকে তাহলে আপনি কি করবেন? সুন্দরবাবু চমকে উঠে খুব সন্দেহের সঙ্গে সুমুখের দিকে চেয়ে বললেন, আমাকে আর নতুন ভয় দেখিও না মানিক। অজগরের বিধবা বউয়ের সঙ্গে কারোর দেখা হলো না বটে, কিন্তু নতুন এক নিরাশায় ভেঙে পড়ল সকলের মন। সোজা পথ, কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু খানিক পরেই পথ গেল ফুরিয়ে। সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এক নিথর পাথরের দেওয়াল। সকলে খানিকক্ষণ হতভম্বের মতো পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। অমলবাবু ভাঙা ভাঙা গলায় বললেন, এই পাথরের দেয়ালে মাথা ঠুকে আমাদের সকল আশার আজ অন্ত হলো। সুন্দরবাবু বললেন, শেষটা যে এই হবে আমি তা জানতুম। পদ্মরাগ বুদ্ধ না অশ্বডিম্ব বুদ্ধ, ধাপ্পা বাবা ধাপ্পা। মানিক বললে, তাহলে অকারণে এত কষ্ট করে এই সুড়ঙ্গ কাটা হয়েছিল কেন? অমলবাবু বললেন, এ হচ্ছে নাগরাজ্য। নাগ ছিল এখানকার প্রতীক। ওঙ্কারধামের ভাস্কর্যে সর্বত্রই তাই নাগমূর্তির ছড়াছড়ি। ভারতের অনেক তীর্থক্ষেত্রে যেমন পবিত্র কুমির পোষা হয়, বাংলাদেশে যেমন বাস্তুসাপকে ঠাঁই দেওয়া হয়, এই মন্দিরেও তেমনই সুড়ঙ্গ কেটে পবিত্র অজগরকে রাখা হয়েছিল। জয়ন্ত ভাবতে ভাবতে মাথা নেড়ে বললে, হুম, আপনার যুক্তি মনে লাগছে না। যে অজগরকে মনে করা হয় পবিত্র, ভক্তরা সুড়ঙ্গের মুখ বন্ধ করে তাকে কখনো কবর দিয়ে জ্যান্ত মারবার ব্যবস্থা করত না। আমার মনে একটা সন্দেহ জাগছে। হাতি সিং, তোমার লোকজনদের এগিয়ে আসতে বলো, ভেঙে ফেলুক তারা এই পাথরের দেওয়াল, দেখা যাক দেওয়ালের ওপাশে কি আছে। বলে সেই রূপোর শামুকের নস্যদানি বার করে ঘন ঘন নস্য নিতে লাগলো। মানিক জানত জয়ন্ত খুশি হলে নস্য না নিয়ে পারে না, কিন্তু আপাতত আনন্দের বদলে সে আশঙ্কার কারণই খুঁজে পেল। তাড়াতাড়ি বললে, জয়, সে পুকুরের কথা তোমার মনে আছে তো? পুকুরের কোণ থেকে যে পথটা মন্দিরে গিয়ে পৌঁছেছে, এই সুড়ঙ্গ আছে ঠিক তার নিচে। সুতরাং আমরা এখন হয়তো সেই পুকুরের পাশে বা নিচে এসে দাঁড়িয়েছি। দেওয়াল ভাঙলে সুড়ঙ্গের ভিতর হুড় হুড় করে জল ঢুকতে পারে, তখন আমাদের কি দশা হবে? জয়ন্ত বললে, সব দেওয়াল তো একসঙ্গে ভাঙা হবে না, জল ঢুকলে পালাবার ঢের সময় পাওয়া যাবে। ভাঙো দেওয়াল। দেয়ালের উপর পড়তে লাগলো কুড়ুলের পর কুড়ুলের ঘা। শক্ত দেওয়াল, সহজে ভাঙা যায় না। অনেক কষ্টে একখানা পাথর সরানো হলো, কিন্তু জল টল কিছুই ভেতরে ঢুকলো না। জয়ন্ত সেই ফাঁকটার ভিতর হাত চালিয়ে অল্পক্ষণ কি অনুভব করলে, তারপর মহা উৎসাহে বলে উঠল, চালাও কুড়ুল, সরাও পাথর, আমার সন্দেহ মিথ্যে নয়, এ সুড়ঙ্গ অকারণে কাটা হয়নি। মানিকও তাড়াতাড়ি সে ফাঁকের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে সানন্দে চেঁচিয়ে উঠল। দেওয়ালের ওপাশে কাঠের মতো কি হাতে ঠেকছে, বোধহয় দরজা। সুন্দরবাবু বিপুল কৌতূহলে বললেন, হ্যাঁ, বলো কি, দরজা? আলিবাবার 40 রত্নগুহা, চিচিং ফাঁক চিচিং ফাঁক। ঠকাং 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 করে চলল সমানে কুড়ুলের পর কুড়ুল। খসে পড়ছে, ভেঙে পড়ছে পাথরের পর পাথর। এক একখানা পাথর খসে আর নেচে নেচে ওঠে সকলের প্রাণ। দরজাই বটে, খুব বড় দরজা নয়, ছোট দরজা। 3 ফুটের বেশি উঁচু নয়, কিন্তু বিলক্ষণ মজবুত। আগাগোড়া লোহার কিল মারা, পাথরের চেয়ে কঠিন। আর সেই দরজায় লাগানো রয়েছে একটা পুরনো মস্ত পিতলের কুলুপ। জয়ন্ত বললে, কুলুপের ভিতরে বেশ করে তেল ঢেলে দাও, বহুকাল ও কুলুপে চাবি ঢোকেনি, তেলে না ভিজলে খুলবে না। সুন্দরবাবু বললেন, তেল তো ঢালছ, কিন্তু চাবি কোথায়? মানিক বললে, আমার কাছে, নিশ্চয়ই সেই চাবিটা এই কুলুপে লাগবে। জয়ন্ত রূপোর সামগ্রীর নস্যদানি বার করে ঘন ঘন নস্য নিয়ে বললে, কুলুপটা ভালো করে তেলে ভিজুক, ততক্ষণ আমরা একবার চা তৈরি করলে নিশ্চয়ই কারোর আপত্তি হবে না। সন্দেশ আর রসগোল্লার টিন আরেকবার বার করলে আপনি কি রাগ করবেন সুন্দরবাবু? সুন্দরবাবু ভুঁড়ির উপর স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে একগাল হেসে বললেন, রাগ? আমার এই ভুঁড়ি পর্বত প্রমাণ সন্দেশ রসগোল্লার স্বপ্ন দেখে,
এ ভুঁড়ি কখনো পরিপূর্ণ হয় না। বিশ্বাস না হয় আজকেই পরখ করে দেখতে পারো। হুম। মানিক স্বহস্তে দ্বিতীয় দফা চা তৈরি করতে বসল। অমলবাবু বললেন, এইবারে পদ্মরাগ বুদ্ধের সব রহস্য টের পাওয়া যাবে। জয়ন্ত বললে, হ্যাঁ, পদ্মরাগ মণির সঙ্গে বুদ্ধদেবের সম্পর্ক কি এইবারই তা জানতে পারবো। অবশ্য এটা আমার জানা আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পদ্মরাগমণি ব্রহ্মদেশ ছাড়া আর কোথাও জন্মায় না। পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু হচ্ছে হীরক, তারপরই পদ্মরাগের স্থান। কিন্তু সমান ওজনের হীরকের চেয়ে পদ্মরাগমণি বেশ মূল্যবান। চায়ের পেয়ালা যখন খালি হলো, সন্দেশ রসগোল্লা যখন ফুরলো, তখন মানিক সগর্বে বার করল তার পকেটের চাবি এবং সেই চাবি ঢুকল কুলুপের গর্তে এবং একবার ঘোরাতেই কুলুপ গেল খুলে। সমস্ত গুহা চিৎকার শব্দে পরিপূর্ণ করে জয়ন্ত বললে, জয় পদ্মরাগ বুদ্ধের জয়। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখা গেল ছোট একটি ঘর। তার মেঝে, তার দেওয়াল, তার ছাদ সব পাথরে গড়া। সুতীব্র আধুনিক আলোকের আঘাতে কতকাল পরে সেখানকার প্রাচীন ও নিবিড় অন্ধকারে মৃত্যু হলো তার হিসাব কেউ জানে না। ঘরে আর কোনো আসবাব নেই, কেবল মাঝখানে রয়েছে কোনো ধাতু দিয়ে গড়া একটি মাঝারি সিন্দুক। জয়ন্ত ঘরের চারিদিকে তাকিয়ে বললে, মানিক দেখো, পাথরের ঘর, তবু স্যাঁতসেঁতে। পাথরের জোরের ভিতর দিয়ে জল গড়াচ্ছে। ব্যাপার কিছু বুঝতে পারছো? পারছি জয়, এই ঘরটা আছে সেই পুকুরের নিচে। এখন এটাও বুঝতে পারছো তো নকশা পুকুরের পশ্চিম কোণে সে চিহ্নিত জায়গাটা কেন আঁকা হয়েছে? পুকুরের তলায় এই ঘরটা আছে, মন্দিরগামী রাস্তার তলায় এই সুড়ঙ্গটা আছে, বেদির তলায় সিঁড়ির সার আছে। নকশা দিয়েছে তারই ইঙ্গিত। সাধারণ লোকে নকশা দেখলেও কিছু বুঝতে পারত না, কিন্তু আমরা হচ্ছি অসাধারণের চেয়েও অসাধারণ। কারণ অসাধারণ লোকে নকশার রহস্য বুঝতে পারলেও সুড়ঙ্গের দরজা ঢাকা পাথরের দেওয়াল দেখে ফিরে যেতে বাধ্য হতো, কিন্তু আমরা ফিরে যাইনি। অতএব অনায়াসেই গর্ব করতে পারি। এখন তোলো ওই সিন্দুকের ডালা। সিন্দুকের ডালা তুলতেই সকলে অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সিন্দুকের ভিতরে লণ্ঠনের আলো পড়বার আগেই তার মধ্য থেকে বেরিয়ে এলো যেন একটা সুতীব্র রক্তজ্যোতির ঝটকা। তারপরে দেখা গেল টকটকে লাল ও জলজলে পাথরের তৈরি একটি অতি আশ্চর্য ও অতুলনীয় বুদ্ধমূর্তি। সেখানে কারুকার্যে বিচিত্র সুবৃহৎ স্বর্ণপাত্রে শোয়ানো রয়েছে। মূর্তিটি দৈর্ঘ্যে 1 হাতের কম হবে না। জয়ন্ত বিস্ময় বিহ্বল স্বরে বললে, মূর্তির সর্বাঙ্গ দিয়ে যেন লাল আলো ঠিকরে পড়ছে, চোখে লাগছে ধাঁধা। এই মণিময় মূর্তি না হয়ে যায় না। না জানি এর দাম কত কোটি টাকা। মানিক, মানিক, এ কি সত্য না অসম্ভব স্বপ্ন? মানিক আবেগে নিরুত্তর হয়ে মূর্তির মণিময় দীপ্ত ও মসৃণ গায়ে হাত বুলিয়ে দেখতে লাগলে। দুই চক্ষু ছানা বড়ার মতন করে সুন্দরবাবু বললেন, হুম, পদ্মরাগমণি কেটে এত বড় মূর্তি তৈরি করা হয়েছে। পদ্মরাগমণি এত বড় হয়? মানিক বললে, না সুন্দরবাবু, অনেকগুলি পদ্মরাগমণি একসঙ্গে জুড়ে শিল্পী এই মূর্তি গড়েছে, কিন্তু এমনই তার হাতের কায়দা যে কোথাও জোর ধরবার উপায় নেই। জয়ন্ত কিছু বললে না। অভিভূত প্রাণী মূর্তিটাকে সযত্নে তুলে সিন্দুকের উপরে বসিয়ে দিলে। অপার্থিব আনন্দের মতো ঘোর ও রক্তবর্ণ সেই মহামানব মূর্তির প্রভা যেন আধুনিক সমুজ্জ্বল আলোকগুলোকে লজ্জা দিতে লাগলো। সেই জ্যোতির্ময় মূর্তির সামনে 2 হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ে অমলবাবু ভক্তি ভরে বলে উঠলেন, বুদ্ধং শরণাং গচ্ছামি, ধর্মং শরণাং গচ্ছামি, সংঘং শরণাং গচ্ছামি।